আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো তো? নাকি ভালো থাকার চেষ্টা করছো? যেটাই হোক, ভালো থাকার চেষ্টা করে যাইতে হবে। তবে এই অঙ্কটা দেখে ভালো থাকবে কিনা বলতে পারতেছি না। অঙ্কটা বেশ ইউনিক এবং অনেক কনসেপচুয়াল একটা অঙ্ক। অঙ্কটা করব এবং এই অঙ্ক করার জন্য যে কনসেপ্ট লাগবে সেই কনসেপ্টটাও ক্লিয়ার করব। ওকে? আচ্ছা, অঙ্কটা একটু পড়ো তো কি বলছে। একটি সংরক্ষণশীল বলের কারণে উৎপন্ন বিভব শক্তিকে, একটা সংরক্ষণশীল বল আছে, সেই বলের জন্য একটা বিভব শক্তির উৎপন্ন হয়েছে, যেটা হচ্ছে ইউ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার ফাংশন আকারে। ওকে, সো যে কোনো একটা অবস্থানে তুমি আছো, যেই অবস্থানটা কোনটা, এক্স ওয়াই জেড, সেই এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি তুমি বসাও এই ফর্মুলায়, তাহলে তুমি তোমার বিভব শক্তিটা পাবা। ওকে, এখন তোমাকে বলছে যে 1, 3, 4 বিন্দুতে ক্রিয়ারত বলকে ভেক্টর আকারে প্রকাশ করো। তোমাকে বিভব শক্তির ইকুয়েশন দিছে, তোমাকে বলছে বল বের করতে। এইটা কেমনে করতে পারি? তো আমাদের আগে বিভব শক্তি এবং বলের মধ্যে সম্পর্ক বের করার জন্য বিভব শক্তি জিনিসটা বুঝতে হবে। বিভব শক্তিটা কি? বিভব শক্তি হয় যখন একটা সংরক্ষণশীল বল থাকে। সংরক্ষণশীল বলের উদাহরণ হলো মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। তো ধরো এটা পৃথিবী, কারণ আমি এখন মহাকর্ষ বল নিয়ে কাহিনী করবো, মহাকর্ষ বল আমার লাগবে। তো এটা হলো পৃথিবী। অসীম থেকে একটা বস্তুকে যদি আমি এইখানে নিয়ে আসি, ধরো বস্তুটা এই জায়গায় আছে, পি অবস্থানে আছে। পি অবস্থানে যেহেতু পৃথিবী আছে, পৃথিবীর একটা মহাকর্ষ ক্ষেত্র আছে, কাজে এই মহাকর্ষ ক্ষেত্রের কারণে পি অবস্থানে এই বস্তুর মধ্যে একটা কি হবে, শক্তির সঞ্চার হবে, একটা শক্তি দেখা যাবে। এই শক্তিটাকে আমি বলি বিভব শক্তি। এর ভিতরে থাকবে এটা। এটার মান কিভাবে বের করা যায়? সংজ্ঞা বলে অসীম থেকে এই বস্তুটাকে সমবেগে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে যে পরিমাণ কাজ আমাকে করতে হবে সেটা হবে বিভব শক্তি। ওকে, আর বিভব শক্তির পরিবর্তন কোনটা? ধরো এইখানে একটা বিভব শক্তি আছে, এই অবস্থান কি অবস্থান, এইখানে আরেকটা বিভব শক্তি আছে। এই দুই জায়গায় বিভব শক্তির পার্থক্য কত বা পরিবর্তন কত কিভাবে বের করব? এটা বের করতে হবে পি অবস্থান থেকে কিউ অবস্থানে আমাকে আস্তে আস্তে সমবেগে এটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো কথার কথা ধরি এই দুইটা জায়গায় অবস্থান খুবই কাছাকাছি, এই দুটো জায়গা খুবই কাছাকাছি অবস্থান করে। এদের অবস্থানের পার্থক্য ডিএক্স, এক্স অক্ষ বরাবর ডিএক্স। ওকে, আচ্ছা, যদি তাই হয়ে থাকে, এখন যেহেতু খুবই কাছাকাছি, খুবই ক্ষুদ্র পার্থক্য, এই দুই জায়গায় পৃথিবীর আকর্ষণ বলের তেমন কোনো পার্থক্য নাই। দুই জায়গাতেই পৃথিবী এটাকে কথার কথা এইদিকেও এফ বলে আকর্ষণ করত, এখানেও এটাকে এফ বলে আকর্ষণ করে, মানে মানের কোনো পরিবর্তন হয় নাই। যদি লম্বা দূরত্ব হইতো তাহলে তো আকর্ষণ বল চেঞ্জ হয়ে যেত। এজন্য অল্প দূরত্ব নিয়েছি ডিএক্স। তো এখান থেকে এখানে নিয়ে যেতে আমাকে কি পরিমাণ কাজ করতে হবে? আমাকে সমবেগে নিয়ে যেতে হবে। সমবেগ কখন হবে? যখন ত্বরণ থাকবে না। সমবেগ কখন হবে? যখন ত্বরণ থাকবে না। ত্বরণ কখন থাকবে না? যখন বল থাকবে না। সো সমবেগে নিয়ে যেতে হলে বলগুলো সব আউট করতে হবে। তো দেখো এখানে কিন্তু এফ বল আছে, পৃথিবীর একটা বল আছে, আমাকে সমবেগে নিয়ে যেতে হবে। সমবেগে নিয়ে যাওয়ার জন্য আমার এই এফ বলটাকে কাটাকাটি করতে হবে, মাইনাস করতে হবে। বাদ দেওয়ার উপায়টা কি? এফ বলের সমান পরিমাণ একটা বল আমাকে এদিকে দিতে হবে। এটাকে আমি বলতেছি এফ এ বা এজেন্ট কর্তৃক দেওয়া বল বা আমাকে দেওয়া বল, বা আমি কি পরিমাণ বল প্রয়োগ করছি। তো এফ এর মান বা পৃথিবীর বল সেটা সমান পরিমাণ, আমি উল্টা একটা বল দিছি যেন দুটা বল কাটাকাটি হয়ে যায় এবং আমি এটাকে এখান থেকে এখানে সমবেগে নিয়ে যেতে পারি। সো আমি কি পরিমাণ কাজ করলাম, ডাব্লিউ এ বা এজেন্ট কর্তৃকৃত কাজ, এটাই তো দুই জায়গায় বিভব শক্তির পার্থক্য। এটাই তো ডেল ইউ লিখলাম। ইউ মানে বিভব শক্তি বুঝায়। সো ডেল ইউ বা বিভব শক্তির পরিবর্তন। এখানে এখানে বিভব শক্তির পরিবর্তন কত? আমি কি পরিমাণ কাজ করছি সেই পরিমাণ কাজ। তো কাজ আমার কতটুকু হয়েছে একটু দেখো, কাজ কতটুকু হয়েছে। আমি এফ এ প্রয়োগ করছি এইদিকে, যার কারণে এইদিকে ডিএক্স পরিমাণ সরণ হয়েছে। সো এফ এ ডিএক্স, এফ এ ডিএক্স, এফ এ ডিএক্স, যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে সরণ হয়েছে, তাই আমার এত গ্যাঞ্জাম করতে হইতেছে না যে ডট গুণ হবে, অত কাহিনী করা লাগতেছে না। এইটা আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে এই যে এফ, এফ যেটা সেটা হলো এফ এ এর বিপরীত। এফ যেটা সেটা হলো এফ এ এর বিপরীত। আমি এফ এ না লিখে লিখতে পারি মাইনাস এফ, তাই না? এফ এর জায়গায় লিখতে পারি মাইনাস এফ, যেহেতু এফ এ যে ছিল একই জিনিস খালি উল্টা দিকে এফ, তাহলে এফ ডিএক্স মাইনাস এফ ডিএক্স বা মাইনাস এফ ডিএক্স। দেখো তো এফ ডিএক্স কি জিনিস? এফ ডিএক্স হলো আমি যে পৃথিবী যে এফ বল টানতেছে, এই এফ বল টানার কারণে যে এক্স ডিএক্স পরিমাণ সরণ হয়েছে, এই দুটার গুণফল। পৃথিবী এফ বলে টানতেছে এবং ডিএক্স পরিমাণ সরণ হয়েছে, এই দুটার গুণফল হলো এফ
dx, এবং সামনে একটা মাইনাস আছে। এবং এই যে দেখো ক্ষুদ্র একটা পরিবর্তন করছি না, বা ক্ষুদ্র দূরত্ব সরায় নিয়ে গেছি না, ক্ষুদ্র দূরত্ব সরায় নিয়ে গেছি, কাজে এখানে আমি ডেল ইউ লিখবো না, আমি এখানে লিখবো ডেল্টা ইউ। ঠিক আছে, এখানে আমি লিখবো ডিইউ, লিখবো ডিইউ, মানে ক্ষুদ্র একটা বিভব শক্তির পরিবর্তন হয়েছে। যেহেতু ক্ষুদ্র পরিমাণ সরাইছি, ক্ষুদ্র পরিমাণ সরাইলে তো বিশাল পরিবর্তন হয়ে যাবে না, সামান্য পরিবর্তন হয়েছে, সেই বিভব শক্তির সামান্য পরিবর্তন হলো ডিইউ। তো এখান থেকে বলতে পারি যে ডিইউ ইকুয়ালস টু মাইনাস এফ ডিএক্স। ঠিক আছে, ডিইউ ইকুয়ালস টু মাইনাস এফ ডিএক্স। এখান থেকে তুমি বলতে পারো ভাই, এখান থেকে আমরা খুবই সুন্দর মতো বলতে পারি যে ডিইউ বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এফ। ডিএক্সটা ছিল, এটাকে আমি এইবারে নিয়ে চলে আসছি। ঠিক আছে, সো ডিইউ বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এফ। এখন আমরা এক্স অক্ষ বরাবর সরাচ্ছি, আমরা কি করতেছি, এক্স অক্ষ বরাবর সরাচ্ছি, এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করতেছি। আমরা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যেই আকর্ষণ বলটা আছে সেটা হিসাব করতেছি। এখন এমন তো নাও হইতে পারে যে মহাকর্ষ ক্ষেত্র, এটা তো যে কোনো একটা মহাকর্ষ ক্ষেত্র না, পৃথিবী বাদ দাও, যে কোনো একটা মহাকর্ষ ক্ষেত্র, এই মহাকর্ষ ক্ষেত্রের ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকতে পারে, জেড অক্ষ বরাবর অনেক কাহিনী থাকতে পারে। তো এমন না যে এক্স অক্ষ বরাবর চেঞ্জ আমি করতে পারবো শুধু। আমি এই বস্তুটাকে এখান থেকে এক্স অক্ষ বরাবর সামান্য নিয়ে গেলাম, নিয়ে যায় আমি এখানে একটা বল পরিমাপ করলাম। এই বলটা কত, এই বলটা এক্স অক্ষ বরাবর বল, বা এক্স অক্ষ বরাবর সরানোর জন্য যেই পরিমাণ বল আমার ট্যাকেল করা লাগছে, যেই পরিমাণ বলের আমার ঝামেলা কাহিনী সমাধান করা লাগছে, সেই পরিমাণ বল আমি এখান থেকে পাবো। এটা করলে, এই যে এক্স অক্ষের সাপেক্ষে করলে আমি শুধুমাত্র এক্স অক্ষের সাপেক্ষে বলটা পাবো। সো এটা হবে আমার এক্স এফ। ঠিক আছে, বা এক্স অক্ষের উপর বলের উপাংশ। সো তুমি এটা বলতে পারো যে এফ এক্স ইকুয়ালস টু মাইনাস ডি ইউ বাই ডিএক্স। ওকে, আচ্ছা, এখন যদি আমি ওয়াই অক্ষ বরাবর বের করতে চাই, ওয়াই অক্ষ বরাবর বের করবো। আচ্ছা, তার আগে একটু দেখো, ধরো এখানে একটা অক্ষ সিস্টেম আছে, হ্যাঁ, অক্ষ ব্যবস্থা আছে, অক্ষ ব্যবস্থা, ধরো এখানে একটা অক্ষ ব্যবস্থা আছে, আমি ত্রিমাত্রিক অক্ষ নিয়ে কথা বলতেছি। যদি কোনো মাত্রাচ্ছা না থাকে, একটাই অক্ষ খালি এক্স অক্ষ, তাহলে তো এই ফর্মুলাই হইলো। কিন্তু ধরো এখানে ত্রিমাত্রিক আছে, যেহেতু আমরা যে অঙ্কটা করব সেখানে এক্স ওয়াই জেড সবই ছিল, তো ত্রিমাত্রিক। ধরো আমি একটা বস্তুকে এইখান থেকে এইখানে নিয়ে আসছি, সামান্য পরিমাণ ডিএক্স পরিমাণ স্মরণ করাইছি, তো ওয়াই এর যে দৈর্ঘ্য, ওয়াই তো আর চেঞ্জ হয় নাই, একইভাবে জেডও চেঞ্জ হয় নাই, আমি শুধু এক্স অক্ষ বরাবর সরাইছি, আমার এক্স এর মানটা চেঞ্জ হয়েছে, ওয়াই জেড চেঞ্জ হয় নাই। যদি ত্রিমাত্রিক ব্যবস্থা নিয়ে কথা হয়, তাহলে এই জিনিসটা না লিখে তুমি সরাসরি লিখতে পারো, সরাসরি লিখতে পারো মাইনাস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স, মানে ডি না লিখে ডেল্টা লিখতে পারো, ডি না লিখে ডেল্টা লিখতে পারো। কেন? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে কি তোমরা পড়ছিলা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কোন জিনিস, যখন শুধুমাত্র এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়, ওয়াই জেড এর ভ্যালু চেঞ্জ হয় না, ওটাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সেটা তো পার্শিয়াল করতেছি আমরা, এজন্য আমরা পার্শিয়ালটা লিখলাম। ঠিক আছে, তো একইভাবে তুমি যদি এফ ওয়াই লিখো, এফ ওয়াই কত হবে, মাইনাস পার্শিয়াল ডি ইউ বাই পার্শিয়াল ওয়াই, আর এফ জেড কত হবে, মাইনাস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ইউ উইথ রেসপেক্ট টু জেড। ঠিক আছে, আর যদি শুধু মাত্র একটাই অক্ষ থাকে, এত কঠিন মানে কঠিন অঙ্ক টঙ্ক নাই, এত কাহিনী টাহিনী নাই, তাহলে তো পার্শিয়াল দেওয়ার দরকার নেই, কারণ পার্শিয়াল তো দেওয়া না দেওয়া একই জিনিস, অন্য কিছু তো নাই, তখন তুমি এটা লিখতে পারবা তোমার ইচ্ছা, বা এটা লিখলে কোনো সমস্যা নেই। যাই হোক, তো আমরা দেখছি যে আমরা কি কি দেখতেছি, যে একটা বস্তুর উপর যদি একাধিক বল থাকে, ধরো এফ বল আছে, এবং এখানে একটা তোমার বিভব শক্তি আছে ইউ, তো এই বিভব শক্তিটা যদি এখান থেকে একটু সামান্য পরিমাণ সরাই নিয়ে যাই, এখানে সামান্য পরিমাণ সরাই নিয়ে গেলাম এখানে, তাহলে এখানে বিভব শক্তির একটু সামান্য পরিবর্তন হয়, এফ এর মান তেমন পরিবর্তন হয় না, এফ ও এখানে সেই একই এফ থাকে। এই এফ এর একটা উপাংশ আছে এক্স অক্ষ বরাবর এফ এক্স, একটা আছে ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই, এবং একটা আছে জেড অক্ষ বরাবর এফ জেড। ঠিক আছে, তো আমরা দেখলাম যে এফ এক্স কত হবে, এফ এক্স হবে মাইনাস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ইউ এক্স এর সাপেক্ষে, এফ ওয়াই কত হবে, মাইনাস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ইউ ওয়াই এর সাপেক্ষে, জেড জেড অক্ষ বরাবর উপাংশ কত হবে, মাইনাস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ইউ জেড এর সাপেক্ষে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আসো তো অঙ্কটায় দেখি, অঙ্কটা আমাকে ইউ কত দিয়ে দিছে, ইউ দিছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কয়ার। ওকে, এবং আমাকে বলছে এই বলটার কারণে কি পরিমাণ
এই বিভব শক্তির কারণে কি পরিমাণ বল কাজ করতেছে। তো আমাকে একটা পয়েন্টে বের করতে হবে, বাট আমি অলরেডি এটা জানি যে ডি ইউ না তো, এফ এক্স ইকুয়ালস টু কত হবে, পার্শিয়াল অফ ইউ পার্শিয়াল অফ এক্স এফ ওয়াই পার্শিয়াল অফ ইউ পার্শিয়াল অফ ওয়াই এফ জেড হবে পার্শিয়াল অফ ইউ পার্শিয়াল অফ জেড, তাই না? তাই তো। আচ্ছা আচ্ছা, এখন বল ভেক্টর এফ ভেক্টরটা কেমনে লেখা যায়? এফ ভেক্টর কেমনে লেখা যাবে? বল ভেক্টর বল ভেক্টর হবে এক্স অক্ষ বরাবর উপাংশ গুণন আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর উপাংশ গুণন জে ক্যাপ প্লাস জেড অক্ষ বরাবর উপাংশ গুণন কে ক্যাপ, তাই না? একটু ভ্যালুগুলো বসাও, তাহলে এফ কত আসতেছে আমাদের, ভ্যালুগুলো বসাও। যদি এফ কত আসে, একটু সুন্দর করে লিখি, যেহেতু স্মার্ট বোর্ড আছে কেন এত খারাপ করে লিখবো, একটু সুন্দর করে লেখা যায়। আচ্ছা, এটা সুন্দর হয়ে গেল। আচ্ছা, তো আমাদের এফ কত আসবে? এফ এক্স মানে কি? এফ এক্স মানে তো এটা, সো পার্শিয়াল অফ ইউ, সরি মাইনাস হবে না সামনে, মাইনাস 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 হবে তো, মাইনাস হবে, মাইনাস 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 ভুল করা যাবে না, মাইনাস, সো মাইনাস হবে মাইনাস ডি ইউ বাই ডি এক্স, এখানে হবে আই ক্যাপ, একইভাবে প্লাস মাইনাস ডি ইউ বাই ডি ওয়াই জে ক্যাপ প্লাস মাইনাস ডি ইউ বাই ডি জেড কে ক্যাপ। তুমি হয়তো বা এই ফর্মুলাটা দেখে একটু জিনিস বুঝতে পারছো, মাইনাসটা কমন নেই, মাইনাসটা কমন নিলে কত আসে, ডি ইউ বাই ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ইউ বাই ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি ইউ বাই ডি জেড কে ক্যাপ। এই যে পার্টটা এখানে, এই যে পার্ট, এই পার্টটা সমান কত লেখা যায় বলতো? এই পার্টটা সমান লেখা যায় গ্রেডিয়েন্ট অফ ইউ, মনে আছে? এটা কিন্তু গ্রেডিয়েন্ট অফ ইউ, তাই না? সামনে একটা মাইনাস, তো তুমি এটা লিখতে পারো যে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ইউ, বুঝতে পারছো? ইউ কে গ্রেডিয়েন্ট করতে হবে। সো মেইনলি এটা কিছুই না, এই জিনিসটাকে ইউটাকে গ্রেডিয়েন্ট করলেই আমি বল ভেক্টরটা পাবো। ওকে, গ্রেডিয়েন্ট করতে পারো অথবা তুমি ম্যানুয়ালি এভাবে লিখতে পারো, এভাবে লিখেও করতে পারো, যাই করো না কেন। এটার ভ্যালু কত আসবে বলো তো? এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে মাইনাস, এটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে ওয়াই জেড কনস্ট্যান্ট একটা রাশি, সো ওয়াই কিউব জেড স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 হবে 4x কিউব প্লাস আমাদের আসবে কত পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে ওয়াই এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার কনস্ট্যান্ট রাশি, আর আমাদের কি থাকতেছে? আমাদের থাকতেছে 3y স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে আই ক্যাপ, এখানে আমাদের জে ক্যাপ, আর তার সাথে এইখানে আমাদের এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড এবং এখানে আমাদের কে ক্যাপ। ঠিক আছে? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে একটু হিসাব করতে হবে, তো ঠিক থাকলেই তো হবে না এখন। তাহলে এটা আমাদের বল কিন্তু পেয়ে গেছি, আমাদের বলের ভেক্টরটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের কি করতে হবে? আমাদের 1 3 4 বের করতে হবে, 1 3 4 এ বল বের করতে হবে। 1 3 4 মানে কি? মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 3 এবং z এর ভ্যালু 4 বসাইতে হবে। সো তোমরা ভ্যালুগুলা বসাইবা, ভ্যালুগুলা বসায় কি করবা? ভ্যালুগুলা বসায় অ্যানসারটা বের করবা। এটার অ্যানসার মোস্ট প্রবাবলি আসে, বা অ্যানসার কি বের করবোই নাকি? অ্যানসারটা বের করেই ফেলি, অ্যানসারটা আমরা বের করেই ফেলি। অ্যানসারটা বের করলে কত আসবে? y কিউব জেড স্কোয়ার 4x কিউব, x এর ভ্যালু তো 1 চলে গেল, তাহলে 4 গুণন y মানে কত? 3 কিউব মানে 27 গুণন, তাহলে আমাদের আসবে 1728 আই ক্যাপ মাইনাস 4 স্কোয়ার গুণন 3 গুণন মাইনাস 432 জে ক্যাপ, আর এটা আসবে কত? এটা আসবে
মাইনাস 216 কেএফ। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার, এটাই হলো আমাদের এফ বা বল ভেক্টর। ঠিক আছে, সো কঠিন কিছুই না, তোমার জাস্ট এই জিনিসটা করতে পারলেই হবে, অথবা তুমি যদি গ্রেডিয়েন্ট করতে পারো, জাস্ট এটাকে গ্রেডিয়েন্ট করলে অ্যান্সার চলে আসবে, এটাকে গ্রেডিয়েন্ট করলে অ্যান্সার চলে আসবে। অথবা তুমি কি করবা, তুমি পার্শিয়ালি লিখবা যে দেখো এফ এক্স এর মান এত, এফ ওয়াই এর মান এত, এফ জেড এর মান এত, এফ ভেক্টর হবে এই জিনিসটা, তারপর সবগুলোর মান বসাই দিবা। ঠিক আছে, তো তোমরা একটা অঙ্ক করবা নিজেরা, এই অঙ্কটা তোমরা নিজেরা করবা। এটার উত্তর আমি দিয়ে দিছি, এটার উত্তর আগের মতো অত বিট ঘুটে না, এটার উত্তরটা সুন্দর, -i-3j। ঠিক আছে, নিজেরা ট্রাই করবা। এখানে দেখো ইউ এর ফাংশনটা দেওয়া আছে, মেইন কাজ কিছুই না, মেইন কাজ হলো এফ সমান সমান কত লিখবা, মাইনাস গ্রেডিয়েন্ট অফ ইউ। এটা যদি করতে পারো তাহলে অ্যান্সার হয়ে গেছে। যদি এভাবে না করতে চাও, তুমি চাইলে এভাবে ভেঙে ভেঙেও করতে পারবা। ওকে, মেইন জিনিসটা ছিল আমাদের এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলে এই ধরনের ম্যাথগুলো অনেক ইজিলি ভাবে করা যায়, অনেক ইজি ভাবে করা যায়। তোমরা এখন যেভাবে অঙ্কটা সলভ দেখলা, যেখানে অঙ্ক সলভ করার সাথে সাথে আমরা কনসেপ্টটাও শিখে নিলাম, এইভাবে আমরা গাণিতিক পদার্থবিজ্ঞান কোর্সে সকল অঙ্ক ধরি, সেই অঙ্ক করার জন্য কি কনসেপ্ট লাগবে সেই কনসেপ্টটা সলভ করি, এবং তারপরে কনসেপ্ট ক্লিয়ারের পরে আমরা ম্যাথগুলো করি। তাহলে কি হয়, অল্প সময়ের মধ্যে আমাদের প্র্যাকটিসও হয়, আমাদের প্রয়োজনীয় কনসেপ্টটা জানাও হয়। কনসেপ্টটা কতটুকু জানলে, কি কি জানলে ম্যাথটা ইজিলি সলভ করতে পারবো সেটুকু আমরা জানতে পারি। কাজেই যারা গাণিতিক পদার্থবিজ্ঞান কোর্সটা সম্পর্কে জানতে চাচ্ছিলা, 25 ব্যাচের জন্য প্রথম পত্র দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সমাধান হতে পারে গাণিতিক পদার্থবিজ্ঞান কোর্স, যেখানে অল্প সময়ে কনসেপ্ট এবং প্র্যাকটিস আমরা করি। ঠিক আছে, সো কোর্সের লিংক কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করবা। আল্লাহ হাফেজ।